হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে আমি ক্লাস 12 এডুকেশনে যে প্রথম চ্যাপ্টারের ভিডিও দুটো আমি আপলোড করেছি, আজকে হলো তার লাস্ট পার্ট। আগের চ্যাপ্টারগুলোতে আমি আলোচনা করেছি শিখন নিয়ে, শিখন বলতে কি বোঝায়, শিখনের বিভিন্ন পর্যায়। আজকে এর লাস্ট পার্টে আলোচনা করব পরিণমন, প্রেষণা এবং অন্যান্য বিষয়গুলো। দেখো, প্রেষণার একটা তত্ত্ব আছে, মাসলোর তত্ত্ব, তোমরা টেক্সট বই দেখলেই পেয়ে যাবে। তো তার আগে একটু চলো জেনে নিই যে পরিণমন বলতে কি বোঝায়। পরিণমন ইংরেজিতে যাকে বলা হয় ম্যাচিওরেশন বা ম্যাচিওরিটি, ম্যাচিওর হওয়া। আমরা কথায় বলি না যে ও খুব একটা ম্যাচিওর নয়, ও এখনো ম্যাচিওর হয়নি, বয়স হয়েছে, বয়সটা হয়েছে কিন্তু ম্যাচিওর হয়নি। তার মানে দেখো, এই যে বয়স, এটা একটা সংখ্যা, ঠিক আছে? বয়স হওয়া মানে তার একটা কিন্তু শারীরিক বৃদ্ধি হবে, এটা একটা জৈবিক বৃদ্ধি। কিন্তু তার সাথে যে ম্যাচিওরিটি বা পরিণমন হবে তার কোনো কিন্তু ভূমিকা নেই। কারণ পরিণমন কি করে, শুধু যে আমার অনুশীলনের সাথে সম্পর্কিত তা নয়, যে পরিণমনও কিন্তু এক ধরনের আচরণের পরিবর্তন। দেখো, আগেই শিখনের ভিডিওতে বা শিখনে ক্লাস করাতে গিয়ে আমি বলেছি যে শিখন মানে এটা একটা প্রক্রিয়া, এর মাধ্যমে শিক্ষার্থীর বা মানুষের আচরণের পরিবর্তন হয়। পরিণমনও কিন্তু এক ধরনের আচরণের পরিবর্তন, কিন্তু এখানে যে প্রথাগত অনুশীলন থাকবে সেটা কিন্তু নয়। দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমেও আমরা পরিণমন, ঠিক আছে, আমরা ম্যাচিওর হতে পারি, পরিণত হতে পারি। এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ধারণা। এই যে বললাম যে পরিণমন হলো এক ধরনের আচরণের পরিবর্তন, সেই আচরণের পরিবর্তন কিন্তু অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই ঘটে থাকে। কেমন? তবে অবশ্যই পরিণমন, আমি যেহেতু শিক্ষাবিজ্ঞান আমরা পড়ছি, তো শিক্ষাবিজ্ঞানে পরিণমন জানতে গেলে বা পরিণমন বিষয়টা বুঝতে গেলে কিন্তু অবশ্যই আমরা দেখব যে এর সাথে শিখনের কি কি মিল এবং অমিল রয়েছে, কি কি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য রয়েছে। যদি আমরা সাদৃশ্য দেখি তাহলে অবশ্যই কিন্তু এটি একটি আচরণের পরিবর্তন, বিকাশ প্রক্রিয়া, এবং মানে কিরকম বিকাশ প্রক্রিয়া, পরিণমনের ফলে কিন্তু শিক্ষার্থীর বা সেই ব্যক্তির বিকাশ হচ্ছে, কেমন মানসিক বিকাশ হচ্ছে। এবং অভিযোজন প্রক্রিয়া, শিখনেও যেমন আমরা জেনেছি যে শিখনের মাধ্যমে কি হচ্ছে, একটা পরিবর্তনশীল পরিবেশে ব্যক্তি অভিযোজিত হচ্ছে। তাহলে পরিবর্তনশীল পরিবেশে ব্যক্তি অভিযোজিত হচ্ছে মানেই সে কিন্তু ওই পরিবর্তনশীল পরিবেশে তার পরিণমনও হচ্ছে, সে কিন্তু ম্যাচিওরও হচ্ছে। তাহলে বৈসাদৃশ্য আর কি কি হতে পারে? এখন এটা কিন্তু একটা মানসিক প্রক্রিয়া, আর পরিণমন এটা একটা জৈবিক প্রক্রিয়া। কেমন? শিখনে অনুশীলনের প্রয়োজন হয়, কিন্তু পরিণমনে অনুশীলনের প্রয়োজন হয় না, স্বতঃস্ফূর্তভাবে সেটা হয়ে যায়। কারণ ওই যে বললাম, অভিজ্ঞতা, দৈনন্দিন অভিজ্ঞতাই কি করছে, একটি ব্যক্তিকে বা একজন শিক্ষার্থীকে পরিণত করে তুলছে। কেমন? এখন কিন্তু ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে আমি কি শিখবো। আমি শিখনের ক্লাস করানোর সময় বলেছিলাম সাঁতার শেখা, সাইকেল চালানোর উদাহরণ দিয়েছিলাম। আমার ইচ্ছা আছে সাঁতার শেখার, আমার ইচ্ছা আছে সাইকেল চালানো শেখার, তাহলে আমার শেখা হয়ে যাবে। তাহলে সেই জন্যই আমি শিখতে পারবো, আমার সাইকেল চালানোর লার্নিংটা কমপ্লিট হবে। কিন্তু পরিণমন এটা কোনো ইচ্ছার উপর নির্ভর করে না, এটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। জন্যই বলে যে শিখন হলো একটা কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন অবশ্যই একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে আমরা যদি দেখি, এখান থেকে আমার একটা প্রশ্ন আসতে পারে, ব্রড কোয়েশ্চেন, যে শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এইভাবে আমি বিভিন্ন পয়েন্টের মাধ্যমে শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করতে পারি, তাই না? তাহলে এই হলো শিখনে পরিণমন। এরপরে দেখে নেওয়া যাক প্রেষণা বলতে কি বোঝায়। প্রেষণা, যার ইংরাজি প্রতিশব্দ হলো মোটিভেশন। আমরা এখন এই মোটিভেশন টার্মটার সাথে খুব পরিচিত। আমরা বলি যে আমি ঠিক মোটিভেটেড হতে পারছি না, বা অমুক আমাকে মোটিভেট করতে পারছে না, আমি তাকে মোটিভেট করতে পারছি না। তার মানে আমরা মোটিভেশন, প্রেষণা আমরা এইভাবে বলতে পারি যে কোনো ব্যক্তি বা শিশুর অভাব বোধ থেকে যে চাহিদার সৃষ্টি হয় এবং সেই চাহিদাকে পরিতৃপ্ত করার জন্য ব্যক্তি যে আচরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় প্রেষণা।
তার মানে প্রেষণাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা কিন্তু চাহিদা তৈরি হবে, এবং সেই চাহিদাটা তৈরি করবে কি, তার পেছনে কে রয়েছে, কোনো কিছুর অভাব বোধ। মানে আমি যদি দেখি যে অমুক স্টুডেন্টটা ভালো রেজাল্ট করছে, তাকে পাড়ায় সবাই খুব ভালোবাসছে, তাহলে আমার মধ্যেও কিন্তু একটা সেই রকম চাহিদা তৈরি হবে যে ওকে যদি পাড়ায় সবাই এত ভালোবাসে, তাহলে আমিও এমন কিছু করি যে আমাকেও তাহলে পাড়ায় সবাই চিনবে, আমাকে ভালোবাসবে। তার মানে ওই স্টুডেন্টটির ভালো রেজাল্টটি কি করছে, আমাকে মোটিভেট করছে, আমার মধ্যে একটা অভাববোধ জাগিয়ে তুলছে যে আমি যদি ওর মতো পড়াশোনা করি, ওর মতন ভালো রেজাল্ট করি, তাহলে কিন্তু আমাকেও পাড়ায় সবাই খুব ভালোবাসবে। তাহলে প্রেষণাও কিন্তু এক ধরনের আচরণের পরিবর্তন, যেটা অভাব বোধ থেকে তৈরি হয় এবং সেটা আমাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে তোমরা টেক্সট বইতে দেখবে প্রেষণা চক্র। এই যে প্রেষণাকে পরিপূর্ণ করতে গেলে তার যে উপাদানগুলো, সেই উপাদানগুলোই কি হয়, রিসাইকেল হয়, চক্রাকারে আবর্তিত হয়। সেগুলো কি কি? প্রেষণা চক্রের প্রথমেই যেটা থাকে সেটা হলো অভাববোধ বা চাহিদা। সেটা কি? বিভিন্ন কারণে মানুষের মধ্যে কিন্তু একটা চাহিদা তৈরি হয় যে না, আমার এটা দরকার, আমার এটা নেই, এটা আমাকে পূরণ করতে হবে। তাহলে কি হচ্ছে, তার মধ্যে একটা তাগিদ তৈরি হয়। হ্যাঁ, এই তাগিদটাই কি হচ্ছে, মোটিভেশনের ফার্স্ট পর্যায়। দ্বিতীয় পর্যায় যেটা, সেটা হলো তাড়না, বা এই যে আমি বললাম তাগিদ। তাহলে কি হচ্ছে, যতক্ষণ না আমি সেই অভাবটা পূরণ করতে পারছি, আমার মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে যে না, আমাকে এটা করতেই হবে, আমাকে পারতেই হবে, তবেই না মোটিভেশন, তাই না? প্রেষণা চক্রের তৃতীয় পর্যায় হলো আচরণ, সহায়ক আচরণ আমরা বলতে পারি। যখনই তার মধ্যে, সেই ব্যক্তির মধ্যে অভাববোধের একটা তাগিদ তৈরি হবে বা অভাব পূরণের একটা তাগিদ তৈরি হবে, তখনই সে সহায়ক আচরণ শুরু করবে। তখনই সে প্ল্যান করতে থাকবে যে কিভাবে আমি এগোতে পারি। এই প্ল্যান করা বা পরিকল্পনাটাই হলো কিন্তু সহায়ক আচরণ। প্রেষণা চক্রের চতুর্থ পর্যায়ে রয়েছে উদ্দেশ্য পূরণ, অর্থাৎ তার লক্ষ্য পূরণ। সে নিয়ন্ত্রিতভাবে সহায়ক আচরণ করলো, করে সে তার লক্ষ্যে, অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেল। যখনই সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে, তখনই কিন্তু তার মধ্যে একটা তৃপ্তিবোধ জাগরিত হবে। তাহলে কি হচ্ছে, এই যে এত রকম চেষ্টার মাধ্যমে একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী সে তার কাঙ্ক্ষিত চাহিদাকে পূরণ করতে পারলো, এইটাই হচ্ছে প্রেষণা। এবং এই প্রেষণা চক্রের এই উপাদানগুলি ঘুরে ফিরে আসে। যেই একটা চাহিদা আমার পূরণ হয়ে যাবে, তখন মনে হবে যে না, আমি পারবো, আমার নেক্সট যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যেও আমি পৌঁছতে পারবো। এইভাবেই তৈরি হয় সেলফ মোটিভেশন। তোমাদের সিলেবাসে প্রেষণার একটা তত্ত্ব রয়েছে, এবং এই তত্ত্বটা কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। সেই তত্ত্বটা কার না, সেই তত্ত্বটা হলো মাসলোর চাহিদা তত্ত্ব। তো মাসলোর চাহিদা তত্ত্ব একটা ত্রিভুজের মাধ্যমে দেখানো হয়। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে সেই ত্রিভুজের বেস বা নিচে কি রয়েছে, শারীরবৃত্তীয় চাহিদা, তারপরে নিরাপত্তার চাহিদা, ভালোবাসা ও একাত্মতার চাহিদা, সম্মানের চাহিদা, এবং সবশেষে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এগুলো কি? প্রথমেই যেটা রয়েছে যে শারীরবৃত্তীয় চাহিদা। শারীরবৃত্তীয় চাহিদা বলতে যেটা বোঝায়, আমাদের যে জৈবিক প্রেষণা বা জৈবিক চাহিদাগুলো, মানে খাদ্য, জল, এইগুলো। কারণ যে কোনো ব্যক্তি সে চাইবে, যে কোনো ব্যক্তি বা শিশু চাইবে যে প্রথমে তার শারীরবৃত্তীয় চাহিদাগুলো পূরণ হোক। শারীরবৃত্তীয় চাহিদা না পূরণ হলে, তার যদি খাদ্য, জল, এইগুলো চাহিদা না পূরণ হয়, বা জৈবিক চাহিদা যদি না পূরণ হয়, তাহলে সে কিন্তু পরবর্তী চাহিদাগুলো পূরণ করার জন্য সামর্থ্য পাবে না, সে ক্ষমতা পাবে না। সেই জন্য মাসলো এই চাহিদাগুলোকে অস্তিত্ব রক্ষার চাহিদাও বলেছেন। এই তার শারীরবৃত্তীয় চাহিদা পূরণ হয়ে যায়, তখনই কিন্তু তার সেকেন্ড যে চাহিদা, অর্থাৎ নিরাপত্তার চাহিদা তৈরি হয়। মানে সামাজিক সুরক্ষার, সামাজিক নিরাপত্তা, আমার যাতে না কিছু হয়, সবার মাঝখানে আমাকে থাকতে হবে, সবার সাথে আমাকে থাকতে হবে, সামাজিক সুরক্ষার চাহিদা তখন তার তৈরি হয়। 3 নম্বরে যেটা রয়েছে পিরামিডে, সেটা হলো ভালোবাসা ও একাত্মতার চাহিদা।
মানুষ সমাজবদ্ধ জীব। ভালোবাসা এবং একাত্মতার চাহিদা তার তখনই হবে যখন সে সমাজে নিরাপদভাবে থাকতে শুরু করবে, তার নিরাপত্তার চাহিদা পূরণ হবে। শিক্ষক শিক্ষিকার থেকে, পরিবারের অভিভাবকদের থেকে সে চাইবে যে সবার ভালোবাসার যেন সে পরিপূর্ণ থাকে। এই চাহিদাটা কিন্তু মানে একটা ইন্ট্রিনসিক চাহিদা, এটা সবারই থাকে। পরে যেটা রয়েছে মাসলোর চাহিদা তত্ত্বে, সেটা হলো আত্মসম্মানের চাহিদা। সেই আত্মসম্মানের চাহিদা আবার দুরকম রয়েছে। একটা হলো নিজের কাছে নিজের সম্মান, এবং অন্যরা যাতে আমাকে সম্মান প্রদান করে, অন্যদের থেকে প্রাপ্য সম্মান। ঠিক আছে? কারণ যখনই একজন শিশু বা একজন ব্যক্তির পূর্ববর্তী চাহিদাগুলো পূরণ হচ্ছে, তখনই সে চাইবে যে এবারে আমি আমার নিজের যে সম্মানটা সেটা আমি ধরে রাখতে চাইবো। কারণ এটাও কিন্তু একটা মোটিভেশন, এটাও কিন্তু একটা প্রেরণা। আমার নিজের সম্মান যদি ঠিক থাকে তবেই কিন্তু আমি পরবর্তী অভীষ্ট লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য আমি এনার্জি পাবো। আর সব শেষে যেটা রয়েছে সেটা হলো আত্মপ্রতিষ্ঠার চাহিদা। অনেক মনোবিদ আবার এটাকে পারদর্শিতার চাহিদাও বলেছেন। মানে সমাজে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। ওই যে বললাম যে প্রথমেই আমি দেখলাম যে একজন স্টুডেন্ট, আমার পাশের বাড়ির কেউ একজন খুব ভালো রেজাল্ট করেছে, রেজাল্ট করার ফলে সে কিন্তু সম্মান অর্জন করেছে সমাজে এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাহলে ঠিক এইভাবেই কি হচ্ছে, আমারও একটা লক্ষ্য তৈরি হয়েছে, নিজের সম্মান তৈরি করেছি এবং নিজেকে নিজে মানে আমার পারদর্শিতার মাধ্যমে আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠা করছি। প্রেষণার চাহিদা তত্ত্ব, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। এই প্রেষণা তত্ত্বে দেখবে মাসলোর চাহিদা তত্ত্বের পরেই তোমাদের সিলেবাসে রয়েছে ভাইনারের কারণ নির্দেশক তত্ত্ব। ভাইনারের কারণ নির্দেশক তত্ত্বে উনি 4টি নির্ধারকের কথা বলেছেন। সেই 4টি নির্ধারকগুলি কি কি? ক্ষমতা, প্রচেষ্টা, কাজের কাঠিন্য এবং ভাগ্য। কি সেগুলো, কেন এই নির্ধারকগুলো প্রেষণাতে যুক্ত রয়েছে, ইনক্লুডেড, সেটা একটু জেনে নেওয়া যাক। কোনো ব্যক্তি বা শিক্ষার্থী যদি কোনো কাজে সেই সাফল্য লাভ করে তাহলে সে নিজেকে কিন্তু সক্ষম ভাববে। ঠিক আছে? কিন্তু যদি সে বারবার ব্যর্থ হয় তাহলে তার মধ্যে কিন্তু একটা ডিমোটিভেশন শুরু হয়ে যাবে। তখন কিন্তু তার মধ্যে আত্মসম্মান, আত্মপ্রতিষ্ঠা, আমরা মাসলোর যে ইয়েগুলো দেখলাম, পর্যায়গুলো দেখলাম প্রেষণা তত্ত্বে, তখন কিন্তু সে আস্তে আস্তে তার মধ্যে একটা সে মানসিকভাবে ভেঙে পড়বে। তাই শিক্ষার্থী দেখে বা কোনো ব্যক্তি যদি কোনো কাজ প্রথমেই সাফল্যের সাথে কমপ্লিট করতে পারে, তখন তার মধ্যে সে নিজেকে ভাবে যে না, আমি এটা পারবো, আমি সক্ষম এই কাজটা করতে। কথা বলা হয়েছে সেটা হলো প্রচেষ্টা। দেখো, কোনো কাজই কিন্তু আমরা একবারে হয়তো করে উঠতে পারি না। হ্যাঁ, কিছু সহজ কাজ আছে যেগুলো আমরা একবারেই করে ফেলতে পারি, কিন্তু কিছু কাজ আছে যেগুলো আমাদের পক্ষে একবারে করা সম্ভব হয় না। তাই বলে কি সেই ব্যক্তি বা শিক্ষার্থী হাল ছেড়ে দেবে? না, তাকে বারবার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে গিয়ে ভুল হবে, আবার কিন্তু চেষ্টা করতে হবে। তো বারবার যত চেষ্টা করবে ততই কি হবে, নিজের মধ্যে কিন্তু একটা মোটিভেশন তৈরি হবে এবং সে আস্তে আস্তে বুঝতে পারবে যে না, আমি কাজটা করতে সক্ষম, আমি পারবো। যে নির্ধারকের কথা বলা হয়েছে সেটা হলো কাজের কাঠিন্য। দেখো, খুব কঠিন কাজ, খুব সহজ কাজ কিন্তু শিক্ষার্থী বা ব্যক্তির মধ্যে প্রেষণা কমিয়ে দেয়। তাহলে কাজের কাঠিন্যটা মিডিয়াম হতে হবে, মানে সেই শিক্ষার্থী বা সেই ব্যক্তির লেভেলে হতে হবে। মনে করো যে আমি হয়তো তোমাদের মতন ক্লাস 12-এর স্টুডেন্ট, আমাকে যদি ইঞ্জিনিয়ারিং লেভেল বা মেডিকেল লেভেলের কোনো বিষয়ে পড়তে দেওয়া হয়, আমি কি পড়তে পারবো? না, আমি পড়তে পারবো না, কারণ সেটা আমার লেভেলের নয়। কেমন? তাহলে কি করতে হবে, সেই শিক্ষার্থীর বয়স বা সামর্থ্য অনুযায়ী তাকে কাজ দিতে হবে, যাতে সে প্রচেষ্টার মাধ্যমে সেটা করতে পারে, সেটা সে মানে কমপ্লিট করতে সক্ষম হয়। তাহলেই কি হবে, সেই শিক্ষার্থী এবং ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, নাহলে কিন্তু আত্মবিশ্বাস কমে যাবে। আর নেক্সট যে নির্ধারকের কথা ভাইনার বলেছেন, ভাগ্য। দেখো, অনেক সময় আমরা দেখি যে বারবার চেষ্টা করেও কিন্তু সেই শিক্ষার্থী বা ব্যক্তি সাফল্য লাভ করতে পারছে না, তখন আমরা বলি যে এটা তার লাকে নেই, কিছু করার নেই। এরপরে দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্ব।
কোনো ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে তিনটি বিষয়ের মিথস্ক্রিয়া প্রয়োজন, সেগুলো কি? ইদম, অহম এবং অধিসত্তা। ইদম মানে কি? এটা আমাদের অবচেতন মনে সক্রিয় থাকে, আমাদের সুপ্ত কামনা বাসনা এইগুলো। অহম মানে ইগো, যেটা আমাদের বিচার বুদ্ধি সম্পন্ন। অধিসত্তা অর্থাৎ সুপার ইগো, যেটা নীতিবোধকে জাগ্রত করে। বা এই যে ইদম যেটা, ঠিক আছে, যে আমাদের মানে আমরা অবচেতন মনে যে কাজটা করে ফেলি তাকেও কন্ট্রোল করে। এরপরে তোমাদের সিলেবাসে রয়েছে একটা বিষয়, সেটা হলো স্মৃতি, মানে মনে রাখা। স্মৃতি আমরা কাকে বলবো? স্মৃতি কথাটা এসেছে মেমোরি, স্মরণ থেকে। মনে করো শিখন হচ্ছে, তো আমাদের শিখনের ফলে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। তাহলে অভিজ্ঞতা অর্জনের পর যখন আমরা সেই বিষয়কে মনে রাখতে পারি, মনে করতে সক্ষম হই, তখন তাকে বলা হয় স্মৃতি। যেমন মনে করো যে তুমি তো সেই কোন ছোটবেলায় যোগ গুণ ভাগ শিখেছো, তাহলে এই যে দৈনন্দিন জীবনে তো আমাদের যোগ গুণ ভাগ করতেই হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই যোগ গুণ ভাগের স্মৃতিটা কিন্তু আমাদের এখনো মনে আছে। এবারে তোমরা এটা পরীক্ষায় কিভাবে পড়বে? দেখো, স্মৃতি নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু অনেকটাই বিষয় চলে আসবে। তো তোমরা এটা পরীক্ষায় কিভাবে রেডি করবে? তোমরা এটা পরীক্ষায় স্মৃতি এবং দেখবে তার সাথেই রয়েছে বিস্মৃতি, ঠিক আছে, মেমোরি অ্যান্ড ফরগেটিং, এই দুটোর পার্থক্যটা তোমরা খুব ভালো করে পড়বে। স্মৃতি এবং বিস্মৃতির পার্থক্য। স্মৃতি আমরা কাকে বলবো? যখন ধরো কোনো অনুশীলন বা অভিজ্ঞতা ছাড়া আমরা কোনো বিষয়কে আর পুনরায় মনে করতে পারছি না, আমার অনুশীলনও নেই এবং এই যে বিষয়টা শিখেছি সেই বিষয় সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই, তার ফলে কি হচ্ছে, সেই বিষয়টা আমার আর মনে পড়ছে না, তখন তাকে বলা হয় বিস্মৃতি। একটা শব্দ এই স্মৃতি বিস্মৃতির মাঝখানে বলা হয় চাঙ্কিং। চাঙ্কিং, সেই চাঙ্কিংটা কি? যখন আমরা আমাদের স্মৃতি দ্বারা মানে তথ্যগুলোকে স্মৃতির মাধ্যমে দলবদ্ধ করি, তখন তাকে বলা হয় চাঙ্কিং। এরপরে দেখবে তোমাদের শেষের দিকে, আমি এবারে শিখনের এই চ্যাপ্টারের শেষের দিকেই চলে এসেছি, এই ভিডিওর শেষ বিষয়, সেটা হলো আগ্রহ এবং মনোযোগ, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেনশন। আগ্রহ কি? কোনো বিষয়ের প্রতি আগ্রহ শিক্ষার্থীকে মনোযোগী করে তোলে। আমার যে বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে, জানার ইচ্ছা, ঠিক আছে, জানার ইচ্ছা থাকলেই কি হবে, আমি মানসিকভাবে সক্রিয় হব, তখনই কিন্তু আমি সেই বিষয়টি জানার জন্য বেশি করে মনোযোগ দেব। মনে করো তোমার হয়তো গাছপালা সম্পর্কে খুব আগ্রহ রয়েছে, তাহলে গাছপালা বিষয়ে যদি তোমার আগ্রহ থাকে, তাহলে তুমি সেই বিষয়ে আরো অনেক বেশি জানতে চাইবে। তুমি তার জন্য ইন্টারনেট ঘেটে বা বিভিন্ন বই পড়ে তুমি সেই গাছপালা সম্পর্কে অনেক তথ্য মানে স্টকে রাখবে, ঠিক আছে। তো সুতরাং আগ্রহ এবং মনোযোগ কিন্তু তোমার সাইমালটেনিয়াসলি চলে। তোমার যে বিষয়ের প্রতি আগ্রহ থাকবে না, সে তুমি যতই মনোযোগ দাও না কেন, তুমি কিন্তু সেটা কোনোভাবেই তোমার মেমোরিতে রাখতে পারবে না। দেখো, এখানেও কিন্তু তোমার সেই স্মৃতি চলে আসে। তার মানে আগ্রহ কি করছে, আমার কোনো বিষয়ের প্রতি মনোযোগকে বাড়িয়ে দিচ্ছে। আর আমার যদি সেই বিষয়ে মনোযোগ থাকে, তবেই আমি বারবার সেটাকে অনুশীলন করব, আমি অভিজ্ঞতা সঞ্চয় করব, আমার আচরণের পরিবর্তন হবে, আমার শিখন তাহলে সম্পন্ন হবে। তাহলে স্টুডেন্ট, এই হলো শিখনের মানে এডুকেশনে যে প্রথম চ্যাপ্টার, শিখনের বিস্তারিত আলোচনা। এখান থেকে কি কি প্রশ্ন আসবে, বড় প্রশ্ন কি কি আসবে আমি তো বলেই দিলাম। পার্থক্যটা তোমরা রেডি রাখবে, আগ্রহ এবং মনোযোগের মধ্যে পার্থক্য, শিখন পরিণমনের মধ্যে পার্থক্য রেডি রাখবে, পেশনা চক্রটা খুব ভালোভাবে পড়বে মিডিয়াম কোয়েশ্চেনের জন্য। আর এখানে চ্যাপ্টারে পড়তে গেলে তোমরা পেয়ে যাবে অনুশীলনীতে বিভিন্ন 2 নম্বরের প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি রাখবে। তাহলে এই যে তোমরা ভিডিওটা 3টে ভিডিও দেখলে, যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।